স্বাধীনতা পরবর্তীকালে রাজনৈতিকভাবে মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতি, সংসদের প্রধানমন্ত্রী বীর মুক্তিযোদ্ধাদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশের ঘোষণা। রক্তাক্ত 15 জুলাই আজ ছাত্রলীগের হামলায় রণক্ষেত্র হয়ে ওঠে ঢাবি। অভ্যুত্থানে শহীদের সংখ্যা ছাড়াতে পারে 1400, বললেন চিফ প্রসিকিউটর। শেখ হাসিনা ও 10 শিল্প গ্রুপের 76,000 কোটি টাকার সম্পদ জব্দ। বছরের শেষ নাগাদ উদ্ধারের আশা ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্সের। আসসালামু আলাইকুম, স্বাগত মোহনা সংবাদে। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, পুরো সংবাদের সঙ্গে আছি আমি বুশরা জাহানিমা। স্বাধীনতা পরবর্তী সময়ে রাজনৈতিকভাবে মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতি হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তবে সঠিক ইতিহাস তুলে ধরতে বর্তমান সরকার ইতোমধ্যেই নানা উদ্যোগ গ্রহণ করেছে। বিকেলে সংসদ অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে এসব তথ্য জানান প্রধানমন্ত্রী। রাজধানী খেলার মাঠ পুনরুদ্ধারে দখলদারদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথাও বলেন তিনি। মনিরুল ইসলামের প্রতিবেদনে বিস্তারিত। বুধবার বিকেলে ডেপুটি স্পিকার কায়সার কামালের সভাপতিত্বে বসে সংসদ অধিবেশন। শুরুতেই প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তরের জন্য বরাদ্দ রাখা হয় আধা ঘণ্টা। সংসদ সদস্যদের প্রশ্নের বড় অংশ জুড়েই ছিল মুক্তিযুদ্ধ প্রসঙ্গ। উঠে আসে আওয়ামী লীগ আমলে মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতি ইস্যু। এই ভুয়া মুক্তিযোদ্ধাদেরকে যাচাই বাছাই কমিটি করে ছাঁটাই করা হবে কিনা। স্বাধীনতা পরবর্তী সময়ে মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতির চিত্র তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, একটি নিরপেক্ষ তালিকা তৈরিতে কাজ করছে সরকার। দেশ স্বাধীনের পরে যাদের দায়িত্ব ছিল সঠিক শহীদদের মুক্তিযোদ্ধাদের লিস্ট প্রণয়ন করা, তারা সেটিকে রাজনৈতিকভাবে উপস্থাপন করেছে, তারা নিরপেক্ষভাবে সঠিকভাবে তারা করেনি। আমরা এরই মধ্যে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় তারা বিশেষজ্ঞ ব্যক্তিদেরকে নিয়ে কমিটির মতন করে গঠন করেছে, যেখানে আমরা চেষ্টা করব সঠিক যারা মুক্তিযুদ্ধ, সঠিক যারা শহীদ, তাদেরকে চিহ্নিত করার জন্য। ক্রিয়ামনস্ক জাতি গঠনে রাজধানীর খেলার মাঠ দখলদারদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথাও বলেন তিনি। ঢাকা সিটি কর্পোরেশন আওতাধীন খেলার মাঠ এবং পার্ক সমূহে অবৈধ দখলদারদেরও উচ্ছেদ করার প্রস্তুতি নেওয়া হয়েছে মাননীয় স্পিকার। ভবিষ্যতেও খেলার মাঠ এবং পার্ক সমূহে অবৈধ দখলদারদের উচ্ছেদ কার্যক্রম চলমান থাকবে। উঠে আসে সমুদ্র টার্মিনালের প্রসঙ্গ। তারেক রহমান বলেন, এই টার্মিনাল হলে ব্যয় হ্রাসের পাশাপাশি গতি আসবে আমদানি রপ্তানিতে। এই টার্মিনাল চালু হলে পরে আমদানি রপ্তানি বাণিজ্যের গতি বৃদ্ধি পাবে এবং স্বাভাবিকভাবে জাতীয় অর্থনীতিতে একটি বড় ইতিবাচক ভূমিকাও রাখবে মাননীয় স্পিকার। দেশের প্রচলিত আইনেই বন্দরে অনিয়মে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দেন প্রধানমন্ত্রী। যারা এর জন্য রেসপন্সিবল, তাদের বিচার অবশ্যই হবে। মনিরুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা। দেশকে আরো সবুজ করে গড়ে তোলার আহ্বান জানিয়ে প্রতিবছর শিক্ষার্থীদের একটি করে গাছের চারা রোপণ করতে বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দেশব্যাপী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। প্রাথমিক পর্যায়ে শিক্ষা ব্যবস্থাকে আরও উন্নত করার পরিকল্পনা তুলে ধরেন সরকার প্রধান। এছাড়া শিশুদের সুন্দর ভবিষ্যৎ গড়ে দিতে শিক্ষকদের কাছ থেকে আরও বেশি সহযোগিতা চান তিনি। বলেন, নারী শিক্ষা বিস্তৃত করতে অনার্স পর্যন্ত অবৈতনিক করা হচ্ছে। তানজিদ ভাইয়ের প্রতিবেদন। পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের এই তারেক রহমান সরকারের অন্যতম অঙ্গীকার সবুজ দেশ গড়ে তোলা। এই উদ্যোগের অংশ হিসেবে দেশজুড়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একযোগে 2 লাখ চারা রোপণ করা হচ্ছে। বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এই বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। অনুষ্ঠান স্থলের বাইরে প্রাণ প্রকৃতি নিয়ে ক্ষুদে শিক্ষার্থীদের তৈরি বিভিন্ন প্রকল্প ঘুরে দেখেন তিনি। আমরা সকলে মিলে চেষ্টা করি আমাদের এই বাংলাদেশটাকে আরো সবুজ করে গড়ে তুলতে। এরপর প্রাথমিক শিক্ষা পদক প্রদান অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী। এ সময় ঘণ্টাব্যাপী বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীদের মনোমুগ্ধকর গান, নাচ ও বিতর্ক অনুষ্ঠান উপভোগ করেন তিনি। দেশব্যাপী বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নেয়ার পর জাতীয় পর্যায়ে নির্বাচিত শিক্ষার্থীদের হাতে পদক তুলে দেন সরকার প্রধান। এছাড়া শিক্ষাক্ষেত্রে বিশেষ অবদান রাখা শিক্ষক, ব্যক্তি ও একটি প্রতিষ্ঠানকে সম্মাননা তুলে দেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, জাতি গঠনে প্রাথমিক পর্যায়ের শিক্ষা খুবই গুরুত্বপূর্ণ। প্রাইমারি স্কুলের শিক্ষকদেরকে যদি আমরা সঠিক ট্রেনিং এর মাধ্যমে সঠিকভাবে গড়ে তুলতে পারি, তাদেরকে সঠিক ট্রেনিং দিতে পারি, তারা তাদের সেই ট্রেনিংটা, সেই শিক্ষাটা তারা
শিক্ষার্থীদের কাছে পৌঁছে দিবেন। প্রাইমারি স্কুল থেকে একটা শক্ত বুনিয়াদ গড়ে উঠবে। বিএনপি সরকার দেশ পরিচালনার দায়িত্বে আছে। আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি মেয়েদের পড়ালেখার সুযোগ আরো বিস্তৃত করার জন্য আমরা অনার্স পর্যন্ত মেয়েদের শিক্ষা ব্যবস্থা ইনশাল্লাহ ফ্রি করার সিদ্ধান্ত নিয়েছি। এবং শুধু একই সাথে নয়, প্রাইমারিতে যেরকম আমরা স্টাইপেন্ড দিচ্ছি, একইভাবে আমরা উচ্চশিক্ষার জন্য যারা ভালো রেজাল্ট করবে সেই সকল মেয়েদেরকে আমরা স্কলারশিপ ইনশাল্লাহ দিব। নৈতিক এবং সাংস্কৃতিক শিক্ষার মাধ্যমে শিশুদের সুন্দর ভবিষ্যৎ গড়ে দিতে শিক্ষকদের প্রতি আহ্বান জানান তিনি। সকলে মিলে যদি সচেষ্ট হই, বিশেষ করে প্রাইমারি স্কুলের শিক্ষক যারা আছেন, আমরা যদি তাদের সহযোগিতা পাই, তারা যদি আমাদেরকে সহযোগিতা করেন, ভ্যালুস বা এথিক্স যেগুলো আছে সেগুলো আমরা তাদের মনের মধ্যে দিতে পারি, তাদেরকে সেই শিক্ষা সেই জ্ঞানটি আমরা দিতে পারি। শিক্ষার সাথে সাথে যদি কালচার না থাকে, একটি জাতির নিজস্ব যা শত হাজার বছর ধরে গড়ে ওঠে, কালচার বা ঐতিহ্য গড়ে ওঠে, এই বিষয়গুলো আমাদের বাচ্চাদেরকে জানাতে হবে, এই বিষয়গুলো তাদেরকে আমাদের ভেতরে দিতে হবে। আমরা পর্যায়ক্রমিকভাবে বাংলাদেশের প্রাইমারি স্কুলের ক্লাস 1 থেকে ক্লাস 5 পর্যন্ত সকল বাচ্চাকে আমরা নতুন স্কুল ড্রেস দেবো ইনশাআল্লাহ। মানবিক বাংলাদেশ গড়তে প্রাণ প্রকৃতির বিষয়ে যত্নশীল হওয়ার আহ্বানও জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। আমাদের এই যে ছোট কোমলমতি শিশুগুলো আছে, তাদেরকে আমাদের মানবিক মানুষ হিসাবে গড়ে তুলতে হবে। আমরা যদি মানবিক মানুষ হিসাবে তাদেরকে গড়ে তুলতে পারি, তাহলেই আমরা মানবিক বাংলাদেশ গড়ার ক্ষেত্রটি রচনা করতে পারব। তানজিদ ভুইয়া, মোহনা সংবাদ, ঢাকা। এবার রক্তাক্ত জুলাই প্রসঙ্গ। আজ 15 জুলাই 24-এ ছাত্র জনতার আন্দোলনে রক্তাক্ত অধ্যায় শুরুর দিন। এদিন আন্দোলনকারীদের ওপর সশস্ত্র হামলা চালায় ছাত্রলীগ। খবর ছড়িয়ে পড়তেই আন্দোলন আরও তীব্র আকার ধারণ করে। দিনভর উত্তেজনা, মিছিল, সমাবেশ, ধাওয়া পাল্টা ধাওয়া, গুলি আর প্রবল সংগ্রামে টিকে গিয়ে অপ্রতিরোধ থাকার বার্তা দেন শিক্ষার্থীরা। ইমদাদুল হক খানের বিশেষ প্রতিবেদন। 2024 সালের 15 জুলাই সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে শুরু হওয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তখন ছড়িয়ে পড়ছে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও শিক্ষা প্রতিষ্ঠানে। আন্দোলনের এক পর্যায়ে আজকের এই দিনে শিক্ষার্থীদের কর্মসূচিকে কেন্দ্র করে প্রথম বড় ধরনের হামলা ও সংঘর্ষে রূপ নেয়। আন্দোলনকারীদের অভিযোগ, ছাত্রলীগের নেতাকর্মীরা তাদের উপর হামলা চালায়। সে সময় ছাত্রলীগের পক্ষ থেকেও পাল্টা বক্তব্য দেয়া হয়। যতক্ষণ না সিদ্ধান্ত আসতেছে ততক্ষণ পর্যন্ত শিক্ষার্থীরা তাদের আন্দোলন কন্টিনিউ করবে। এই বাংলাদেশ মেধাবীদের মাধ্যমে একটা সোনার বাংলা, সেটি আমরা প্রতিষ্ঠিত করতে পারি। ঘটনার পর আহত হন বেশ কয়েকজন শিক্ষার্থী। ক্যাম্পাস জুড়ে ছড়িয়ে পড়ে আতঙ্ক। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ও ছবি দেশ জুড়ে ব্যাপক আলোচনার জন্ম দেয়। এরপর আন্দোলন আরও বেগবান হয় এবং দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। আজকের এই দিনটি শুধু একটি সংঘর্ষের স্মৃতি নয়, বরং বাংলাদেশের ছাত্র আন্দোলনের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। সেসব ঘটনাই পরবর্তী আন্দোলনের গতি ও পরিণতিতে বড় ভূমিকা রেখেছিল। 15 জুলাই কেবল একটি তারিখ নয়, এটি বাংলাদেশের ইতিহাসের এমন এক অধ্যায় যা একটি ছাত্র আন্দোলনকে জাতীয় গণ আন্দোলনের দিকে মোড় নেয়ার প্রেক্ষাপট তৈরি করেছিল। ইমদাদুল হক খান, মোহনা সংবাদ, ঢাকা। জুলাইয়ে গণকবর ও নদীতে ভাসিয়ে দেওয়া শহীদদের শনাক্তে কাজ চলছে জানিয়ে চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম বলেন, সব শনাক্ত হলে শহীদের সংখ্যা 1400 ছাড়িয়ে যেতে পারে। সকালে রাজধানীর রায়ের বাজার বুদ্ধিজীবী কবরস্থানে জুলাই শহীদদের গণকবর পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন। এই ঘটনায় জড়িতদের বিচারের আওতায় আনার ঘোষণা দেন চিফ প্রসিকিউটর। মুদাসসির আলীর প্রতিবেদন। জুলাই আন্দোলনকালে 114 জন শহীদকে দাফন করা হয় রায়ের বাজার বুদ্ধিজীবী কবরস্থানে। জুলাই মাস ঘিরে শহীদদের কবর জিয়ারতের পাশাপাশি রায়ের বাজার বধ্যভূমি পরিদর্শন করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন টিম। উপস্থিত ছিলেন কয়েকজন শহীদের স্বজনরা। পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ আমিনুল ইসলাম। তিনি জানান, তদন্তের প্রয়োজনেই রায়ের বাজার পরিদর্শনে যান তারা। আমরা আজকে মূলত আমাদের তদন্তের একটি অংশ হিসাবে এই গণকবর সরজমিনে পরিদর্শনের জন্য এসেছিলাম।
আমাদের জোরাইন কবরস্থানে সেখানে একটি গণকবর আছে, আমরা সেটাও পরিদর্শনে যাব। আমাদের মাতোয়াইলে একটি গণকবর আছে, সেটা আমরা পরিদর্শনে যাব। আমাদের নারায়ণগঞ্জে একটি গণকবর আছে, সেটা আমরা পরিদর্শনে যাব। আমাদের এটা মুন্সিগঞ্জে একটা বড় গণকবর আছে, সেটা আমরা পরিদর্শনে যাব। জুলাই আন্দোলনে সরকার ও জাতিসংঘের হিসেবের বাইরেও অনেকে শহীদ হয়েছেন উল্লেখ করে চিফ প্রসিকিউটর বলেন, তাদের শনাক্তকরণে চেষ্টা চলছে। এগুলো শনাক্ত হয়নি, সেটার বিষয়ে আমরা এখন তদন্ত কাজ করছি। যেটা জাতিসংঘের যে প্রাথমিক একটা রিপোর্ট ছিল যে 1400 জন শহীদ, আমরা আমাদের ইনভেস্টিগেশন আমরা ধারণা করছি যে শহীদের সংখ্যা আরও বেড়ে যেতে পারে। গণ অভ্যুত্থানে নিহতদের অনেককে নদীতে ভাসিয়ে দেয়া হয়, সে তথ্য প্রসিকিউশনের তদন্তে উঠে এসেছে। এমন প্রতিটি হত্যার বিচার নিশ্চিতে অঙ্গীকার করেন তিনি। আপনাদের অবগতির জন্য বলি যে আমাদের ঢাকারই একটি নিকটস্থ নদীতে একটি হাসপাতাল থেকে অনেক ডেড বডি পানিতে ভাসিয়ে দেওয়া হয়েছে। সেই তথ্য আমরা ইনভেস্টিগেশনে পেয়েছি। আমাদের জাতির কাছে আমাদের কমিটমেন্ট যে প্রত্যেকটি শহীদের আমরা তাদেরকে শনাক্ত করে প্রত্যেকটি শহীদের বিচার আমরা বাংলার মাটিতে নিশ্চিত করতে চাই। এদিকে জুলাই হত্যাযজ্ঞের সঠিক বিচার নিশ্চিতের দাবি জানান শহীদদের স্বজনরা। আমার ভাইয়ের হত্যার বিচার চাই, স্পষ্ট কথা। মুদাসসির আলী, মোহনা সংবাদ, ঢাকা। সেবাদানকারী সংস্থাগুলোকে সিটি কর্পোরেশনের আওতায় আনার বিষয়টি সরকার গুরুত্ব দিয়ে ভাবছে বলে জানিয়েছেন এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরে ডিএনসিসিতে নগর বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ের সেমিনারে তিনি একথা বলেন। ঢাকাকে বাসযোগ্য করতে খালগুলোকে পূর্বের অবস্থায় ফিরিয়ে নেওয়া, নদীগুলো দখলমুক্ত করতে কাজ চলছে বলেও জানান মন্ত্রী। নাগরিক সুবিধা নিশ্চিতে রাজনৈতিক দৃষ্টিকোণের বদলে সেবার মানসিকতা তৈরিকে গুরুত্ব দেওয়ার কথাও বলেন মির্জা ফখরুল। এমআর আসাদের রিপোর্ট। রাজধানী ঢাকাকে বাসযোগ্য করে তুলতে অংশীজনদের সঙ্গে মতবিনিময়ের আয়োজন করে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। অংশ নেন এলজিআরডি মন্ত্রণালয় সহ বিভিন্ন মন্ত্রণালয় ও সেবাদানকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিরা। এতে ডিএনসিসির প্রশাসক বলেন, জলাবদ্ধতা ও বর্জ্য ব্যবস্থাপনার স্থায়ী সমাধানের কাজ চলছে। ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, ঢাকাকে বাসযোগ্য করতে প্রয়োজন দীর্ঘমেয়াদী পরিকল্পনা। আমাদের ঢাকা শহরের যে খালগুলো রয়েছে, এই খালগুলো নতুন করে প্রকল্প করে খনন করাটা আমাদের জন্য একদম অপরিহার্য হয়ে পড়েছে। আগামীকালকে থেকে আবার লাগাতার 3-4 দিনের একটা বৃষ্টির ওয়েদার আছে। আপনারা ধৈর্য হারা হবেন না। আমরা সিটি কর্পোরেশনের পক্ষ থেকে আমরা জমিনে সশরীরে গিয়ে সেগুলোকে কিন্তু আমরা পানিটা নামানোর জন্য আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। এলজিআরডি মন্ত্রী বলেন, সেবাদানকারী প্রতিষ্ঠানগুলোকে সিটি কর্পোরেশনের নেতৃত্বে আনার বিষয়টি জোর দিচ্ছে সরকার। আমরা যদি এই সিটি কর্পোরেশনগুলোকে একটা গভর্নমেন্টে পরিণত করতে না পারি, সরকার হবে এবং সেই নিয়ন্ত্রণ করবে অন্যান্য ডিপার্টমেন্টগুলোকে যেগুলো ঢাকা শহরের জন্য প্রয়োজন। তা না হলে এই সমস্যার সমাধান সহজে হবে। আমরা এটাকে নিয়ে সিরিয়াসলি চিন্তা করছি। জলাবদ্ধতা নিরসনে বুড়িগঙ্গা, তুরাগ দখলমুক্ত করা ও খালগুলোকে আগের অবস্থায় ফিরিয়ে আনার বিষয়ে গুরুত্ব দেন মির্জা ফখরুল। বুড়িগঙ্গাকে আমরা ঠিক করার চেষ্টা করতে পারি কিনা, আমরা তুরাগকে ঠিক করার চেষ্টা করতে পারি, কারণ ঢাকা শহর বেঁচে থাকবে কিন্তু এই নদীগুলোর উপরে। এমআর আসাদ, মোহনা সংবাদ, ঢাকা। চলমান দুর্যোগের মধ্যে এইচএসসি ও সমমানের পরীক্ষা আয়োজনের প্রতিবাদে শিক্ষামন্ত্রী পদত্যাগ দাবিতে রাজধানীর সায়েন্স ল্যাব মোড় অবরোধ করেছেন শিক্ষার্থীরা। এতে আশেপাশের সড়কে যান চলাচল বন্ধ হয়ে চরম ভোগান্তিতে পড়েন যাত্রী ও পথচারীরা। বিকেল 3টার দিকে তারা সায়েন্স ল্যাব মোড় থেকে মিছিল নিয়ে সচিবালয়ের দিকে রওনা হয়। একই দাবিতে উত্তরাতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা। দুপুরে উত্তরার বিএনএস সেন্টারের সামনে বিক্ষোভ শুরু করে একদল শিক্ষার্থী। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও 10 শিল্প গ্রুপের দেশে বিদেশে থাকা ৭৬,০০০ কোটি টাকার সম্পদ জব্দ করা হয়েছে। দুপুরে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট বিএফআইইউর প্রধান ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ মামুন এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, দেশ থেকে চুরি হওয়া সম্পদ উদ্ধারের চেষ্টা চলছে। এবছরের শেষ নাগাদ সুখবর মিলতে পারে। এমদাদুল হক খানের প্রতিবেদন। দেশের আর্থিক খাতে বাড়ছে অপরাধের পরিধি। 2024-25 অর্থ বছরে রেকর্ড 30,199টি সন্দেহজনক লেনদেন শনাক্ত করেছে বিএফআইইউ, যা আগের অর্থ বছরের তুলনায় প্রায় দ্বিগুণ। সংস্থাটি বলছে, এসব সন্দেহজনক ও ত্রুটিপূর্ণ লেনদেনের 95% সম্পন্ন হয়েছে দেশের ব্যাংকিং খাতের মাধ্যমে।
অর্থ পাচার ও দুর্নীতির মাধ্যমে লোপাট হওয়া সম্পদ পুনরুদ্ধারে আইনি তৎপরতা বেড়েছে। এখন পর্যন্ত দায়ের করা হয়েছে ৯৮টি মামলা। এর মধ্যে ৯টি মামলায় চার্জশিট দাখিল এবং 4টি মামলায় রায় হয়েছে। প্রতিবেদনে বড় ধাক্কা মিলেছে সম্পদ জব্দের তথ্যে। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরিবার সহ দেশের 11টি শীর্ষস্থানীয় শিল্প গ্রুপের ৭৬,০০০ কোটি টাকার সম্পদ জব্দ করা হয়েছে, যার মধ্যে ১৯,০০০ কোটি টাকা ফ্রিজ করা হয়েছে দেশের বাইরে। 11টি জয়েন্ট ইনভেস্টিগেশন টিমের মাধ্যমে আসলে আমাদের কার্যক্রম অব্যাহত আছে। তার ভিতরে একটু আগে আমি বলেছি যে ৭৬,০০০ কোটি টাকা এর ভিতরে চিহ্নিত হয়েছে, ৫৭,০০০ কোটি টাকা দেশে এবং ১৯,০০০ কোটি টাকা দেশের বাইরে। এটা হলো আপনি যেটা বলেছেন শেখ প্রাক্তন প্রধানমন্ত্রী সহ যে আরও যে 10টি মোট 11টি যে আমাদের অগ্রাধিকার ভিত্তিক যে মামলাগুলি ছিল সেগুলোর পরিসংখ্যান রয়েছে। বিএফইউআই প্রদানের আশা পাচার হওয়া এই বিশাল অঙ্কের অর্থ ফেরানোর বিষয়ে চলতি বছরের শেষ নাগাদ সুখবর মিলতে পারে। ব্যাংকগুলোর তরফ থেকে কিছু আন্তর্জাতিক কিছু ল ফার্মকে এই টাকাগুলো পুনরুদ্ধারের জন্য নিয়োগ করা হয়েছে। সেই ল ফার্মগুলি কাজ করছে এবং ইতিমধ্যে তাদের সাথে যে এনডিএ নন ডিসক্লোজার এগ্রিমেন্ট, ব্যাংকগুলোর নন ডিসক্লোজার এগ্রিমেন্ট হয়েছে। এখন কারোর সাথে এনগেজমেন্ট লেটার বা কমার্শিয়াল কন্ট্যাক্ট হওয়ার পথে এবং ল ফার্মগুলো তাদের কার্যক্রম অব্যাহত রাখছে এবং সেখানে খুব ভালো প্রোগ্রেস আছে আমাদের। পাচার করা অর্থ ফেরাতে ১৮০ দেশের সঙ্গে বিএফইউর সমঝোতা আর দুটি দেশের মধ্যে এমএলএ চুক্তি হয়েছে বলে উল্লেখ করেন সংস্থাটির প্রধান। আমাদের এমইউ আছে, মেমোরান্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং, এমইউ আছে ১৮০টা দেশের সাথে এবং এমওইউর আওতায় আমরা অ্যাডভান্স সিকিউরড ওয়েবের মাধ্যমে আমরা প্রতিনিয়ত তথ্য আদান প্রদান করে থাকি। এমদাদুল হক খান, মোহনা সংবাদ, ঢাকা। দেশে গত ২৪ ঘন্টায় হামের উপসর্গ নিয়ে ৫ শিশু মৃত্যু হয়েছে। এই সময় আক্রান্ত হয়েছে ১,০৯২ শিশু, আর ৮৫১ শিশু নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে। এছাড়া হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে ৮৭৭ জন। বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হাম বিষয়ক হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারা দেশে হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে মোট ৬৭৬ শিশুর। এ সময় নিশ্চিত হামে আক্রান্ত হয়ে মারা গেছে ৯৫ জন। হাম আতঙ্ক পুরোপুরি না কাটতেই ডেঙ্গুর থাবায় স্বাস্থ্য খাতে বাড়ছে দুশ্চিন্তা। গেল ৪ মাসে হাম ও এর উপসর্গে মৃত্যু হয়েছে ৭৬৬ জনের। দৈনিক আক্রান্ত হচ্ছে বহু শিশু। এদিকে চিকিৎসকরা জানান হাসপাতালগুলোতে ডেঙ্গুর রোগীর চাপও বাড়ছে। রোগ দুটির নিয়ন্ত্রণে এখনই সমন্বিত পদক্ষেপের তাগিদও দেন তারা। মফিউর রহমানের রিপোর্ট। নিকট অতীতে হাম নিয়ে এতটা আতঙ্ক দেখেনি বাংলাদেশ। তবে চলতি বছরের মার্চে হঠাৎ প্রাদুর্ভাব দেখা দেয় রোগটির, যার তাণ্ডবে গেল ৪ মাসে বড় ধরনের বিপর্যয়ে পড়ে স্বাস্থ্য খাত। হাম ও এর উপসর্গ নিয়ে এই সময় মৃত্যু হয় ৭৬৬ জনের। এই মুহূর্তে সংক্রমণ ও মৃত্যু কিছুটা কমলেও পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি হাম। হাসপাতালে বেডে আক্রান্ত শিশুদের নিয়ে উৎকণ্ঠায় সময় পার করছেন স্বজনরা। ভর্তি থেকে আমার নাম কেটে দিয়েছিল, পরে অসুস্থ হয়ে গেছিল, পরে আবার বাড়ি গেছিল, অসুস্থ হয়ে পড়ছে, আবার পরে প্রতিতে আবার আসে ভর্তি হয়েছে। বাড়িতে বসে ডক্টর ওকে দেখে বলছে যে ওর হাম হয়েছে, পরে ওখানে ট্রিটমেন্ট সেরকম ভালো নেই, এই জন্য এখানে নিয়ে আসছি। স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যান বলছে হামের জন্য সবচেয়ে ভয়াবহ ছিল মে মাস। প্রাণ যায় ২৪৬ জনের। জুনে কিছুটা কমলেও প্রাণহানি ছাড়িয়ে যায় ২ শতাধিক। আর চলতি জুলাইয়ে ১৪ দিনে মৃত্যু হয় ৬৬ শিশুর। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন মৃত্যুর পেছনে মূল ভাইরাসের চেয়েও হাম পরবর্তী নানা শারীরিক জটিলতা বড় ঘাতক। নেক্রোটাইজিং নিউমোনিয়া, লাং পচে যাওয়ার মতো আর কি, একদম র্যাপিডলি প্রগ্রেসিভ সিভিয়ার রেসপিরেটরি ডিস্ট্রেস সিনড্রোম ডেভেলপ করে, মানে প্রচণ্ড শ্বাসকষ্ট শুরু হয়ে যায়। শ্বাসকষ্ট শুরু হওয়ার কারণ হলো লাং টিস্যুগুলো ড্যামেজ হয়ে গেছে। কমপ্লিকেশন যেখানে অ্যাডেনোভাইরাল নিউমোনিয়া হয়, মানে ফলোড বাই মিজলসের পরে, সেইগুলি কিন্তু ভয়াবহ আকার ধারণ করছে, বেশি মারা গেছে বেশি। হাম প্রাদুর্ভাবের মধ্যেই স্বাস্থ্যখাতে উদ্বেগ বাড়াচ্ছে ডেঙ্গু। হাসপাতালের ওয়ার্ডে মশারির ভেতর ছটফট করছেন আক্রান্তরা। গত বৃহস্পতিবার ডেঙ্গু ধরা পড়ছিল, তারপর থেকে ভর্তি আছি এখানে। রাতের বেলা মাথা ব্যথা হয়েছে, পরে ডাক্তারের কাছে আসলাম, টেস্ট দিল, টেস্টে ধরা পড়লো ডেঙ্গু পজিটিভ। চিকিৎসকরা জানান কয়েকদিনে ডেঙ্গুতে ভর্তি রোগীর হার আশঙ্কাজনক হারে বেড়েছে। এখনো মোটামুটি স্টেবল আছে, খারাপের দিকে এখনো যায়নি। 2-1টা পেশেন্ট খারাপ ছিল, কালকে রাতে ম্যানেজ করে এখন পর্যন্ত ভালো আর কি। তবে সংক্রমণের হারটা অনেক বাড়তেছে আর কি, সতর্কতা প্রয়োজন। হাম ডেঙ্গুর প্রাদুর্ভাব সামলাতে সমন্বিত এবং কঠোর পদক্ষেপের তাগিদ দেন বিশেষজ্ঞরা। মফিউর রহমান, মোহনা সংবাদ, ঢাকা।
ময়মনসিংহের ভালুকায় দলিল লেখক আবু জাকারিয়া মিন্টু হত্যা মামলায় 2 জনের মৃত্যুদণ্ড এবং 10 আসামির যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। দুপুরে বিশেষ দায়রা জজ আদালতের বিচারক এহসানুল হক এ রায় ঘোষণা করেন। জমি সংক্রান্ত বিরোধের জেরে 2013 সালের 14 আগস্ট ময়মনসিংহের ভালুকায় মিন্টুর উপর দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায় আসামিরা। পরে গুরুতর আহত মিন্টুকে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে শিরোনামগুলো আরো একবার। স্বাধীনতা পরবর্তীকালে রাজনৈতিকভাবে মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতি, সংসদের প্রধানমন্ত্রী বীর মুক্তিযোদ্ধাদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশের ঘোষণা। রক্তাক্ত 15 জুলাই আজ ছাত্রলীগের হামলায় রণক্ষেত্র হয়ে ওঠে ঢাবি, অভ্যুত্থানে শহীদের সংখ্যা ছাড়াতে পারে 1400 বললেন চিফ প্রসিকিউটর। শেখ হাসিনা ও 10 শিল্প গ্রুপের 76,000 কোটি টাকার সম্পদ জব্দ, বছরের শেষ নাগাদ উদ্ধারের আশা ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্সের। এই ছিল মোহনা সংবাদের। পরবর্তী সংবাদ রাত 9টায়। এর আগে সন্ধ্যা 7টায় দেখবেন সংবাদ এক নজরে। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক, ইউটিউবে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।